কারিনা কায়সার বাংলাদেশের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং নাট্য অভিনেত্রী। তার মৃত্যুতে সারা দেশে যেন শোকের ছায়া নেমে এসেছে। আমার পিছনেই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িতেই থাকতেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। দর্শক, আমরা কারিনা কায়সারের বাবার সাথে কথা বলবো, তুলে ধরবো কারিনা কায়সারের শেষ স্মৃতিগুলো। এখান থেকে বিদায় নিছে, এখান থেকে নেওয়ার সময় বলছে কেউ ধরবা না, আমি সে ল্যাপটপের বাইরে কাজ করব। এই যে চুলের টিপটাও রাখছে, কারণ সে কাজ করার সময় পিছনে চুলটা বেঁধে কাজ করে। ড্রেস সব এভাবে রেখে গেছে, বলছে কেউ এটা গুছাবা না, আমি গুছাবো, এসে কেউ ধরবা না। তার কথাগুলি খুব মনে পড়তেছে এবং সে আইসা শেষ যে কাজটি সেটা হয়তো সম্পন্ন করতে পারে নাই। বলছিল যে এখানে কেউ ধরবা না, এরকম যেরকম আছে এই যে ক্লিপ মার্কেট, এটা আমি এসে বাকি কাজটা সারবো, এটাই বলছিল। বাবার কাঁধে সন্তানের লাশ, পৃথিবীতে এর চেয়ে বড় দুঃখ কষ্ট আর হয় না। কারিনা শেষ এই রুম থেকে যাওয়ার আগ মুহূর্তে বাবাকে বলে গিয়েছিল, এই ল্যাপটপ আর মাথার যে ক্লিপ, এই ল্যাপটপ এবং ক্লিপটা যেন তোমরা টাচ করো না। তুমি ঢোকা পছন্দ করতো না, মানে ওই আম্মা গুছাইতো, তো আম্মা গুছাইলে ধরো একটা জিনিস এখান থেকে এখানে চলে গেছে এরকম, বা বুয়া গুছাইলে সে খুব রাগ হইতো, সে গুছানো পছন্দ করতো না। যে কারণে দেখেন সব কাপড় একটু আওলা জ্বালা থাকতো, তারপরে সে বলতো যে না আমি গুছাই রাখ। সে সবসময় নর্মাল ছিল, মানে সে কেয়ার করতো না, সে তার কাজে ছিল ব্যস্ত। অনেকদিন ধরে জন্ডিস, তার চোখ হলুদ দেখছে, তার আম্মা বলছে তুমি ইয়ে করো। তার জ্বর হইতো, জ্বর হইলে সে হয়তো প্যারাসিটামল বা নাপা বা নর্মাল ওষুধ খাইতো, জ্বরটা একটু কমতো এরকম। কিন্তু চোখ হলুদ, ডাব আনতো, তার আম্মা ডাব খাইতো, কিন্তু সে কেয়ার করে নাই নিজেকে। যখন স্টিম পর্যায়ে চলে গেছে, আচ্ছা ঠিক আছে, যখন চোখ পুরো হলুদ, চাপ জ্বর বেশি, তখন তো তাকে নিয়ে যাওয়া হলো এবার কেয়ারের মতো একটা হসপিটাল, টপ হসপিটাল অফ দ্য কান্ট্রি। এখানে নিয়ে ডাক্তার পরীক্ষা করলো, ফার্স্ট ডেতে পরীক্ষা করে দেখলো যে হ্যাপাটাইটিস এ হয়েছে। তো এখানে বলে দেওয়া উচিত ছিল যে হ্যাপাটাইটিস এ মানে হচ্ছে তার লিভার 60-70% ড্যামেজ। 60-70% ড্যামেজ হওয়া মানে কি, এটা তো বলছে প্রথম দিনে, এখানে তার এক্সপেরিমেন্ট করার কিছু নাই। এটা বলার পরে বলা উচিত ছিল কাছের ভাই ওনাকে দেশের বাইরে নিয়ে যান, তাহলে আমার তো ভিসা করার কোনো সমস্যা ছিল না। ফরেন মিনিস্ট্রি থেকে ফোন করলে সাথে সাথে ভিসা স্ট্যাম্প করতে 1 ঘন্টা লাগে, পাসপোর্টটা দিলেই দিয়ে দিচ্ছে। পরের দিন আমরা মুভ করতে পারি, সেটা ব্যাংকক হোক, ইন্ডিয়া হোক, বা যেরকম আমরা যোগাযোগ করতেছিলাম বিভিন্ন জায়গায়, যেখানে আমরা একটু হয়তো ইন্ডিয়াতে একটু ব্যয় কম, এরকম আমাদের কাছে তো ওরকম এত টাকা নাই যে সিঙ্গাপুর বা ইউরোপে নিয়ে চিকিৎসা করবো। তো এখানে দেখলাম যে খুব ভালো হসপিটালও ভালো, এবং তারা 99% সফলতা আছে। হ্যাঁ, এই জন্য আমরা ওইখানে নিয়ে গেছি। আমরা কল্পনাই করিনি যে তার এত যে ডিটোরেট করবে, এটা আসলে মানে আমাদের কল্পনার বাইরে ছিল। আপনার চিকিৎসকদের ব্যর্থতা বলতে, চিকিৎসকরা হয়তো এখানে চেষ্টা করছে, ব্যর্থতা বলতে প্রথম জিনিসটা হইলো সে আমাদের বলা উচিত ছিল যে হ্যাপাটাইটিস এ বা ই, এটার চিকিৎসা বাংলাদেশে কোনো সেট আপ নাই, কোনো ওটি নাই, কিচ্ছু নাই, ডাক্তার নাই, অপারেশন কিছু নাই, এগুলো বাংলাদেশে হয় না। এই সেট আপটাই তো নাই, একটা জিনিসের সেট আপটাই নয়, এটা আমি জানতাম না। আমরা লিভার যে ট্রান্সফার এখানে করা হয় না, এখানে লিভারের যে এখানে কোনো ডাক্তার, কোনো সার্জন নাই, বা এখানে স্পেশালিস্ট নাই, কোনো ওটি তো নাই, মানে মেশিনারিজ নাই, সেট আপ নাই, যেটা না, এটা ভুল। এটা হলো হ্যাপাটাইটিস বি হইলে আপনি হয়তো স্যালাইন ম্যালাইন দেয়, ওই রোগীর একটু সহায় টয় রাখে, জ্বরের ওষুধ দেয়, ডাব ডুব খায়, পানি টানি খায়, ওরা হ্যাপাটাইটিস বি ঠিক করে দেয়। কিন্তু এ ইজ ভেরি ডেঞ্জারাস। এ এবং ই, এটা হওয়ার সাথে সাথে আমার মনে হয় যে কোনো ডাক্তারের উচিত বলা যে এখানে চিকিৎসা নাই, এখানে কিচ্ছু নাই, সেট আপ নাই, ওটি নাই, আমাদের সার্জন কেউ কোনো সার্জারি করার মতো কেউ নাই, আপনি চলে যান বাইরে। আমার সাথে কারিনা যখন আইসিইউতে সেকেন্ড ডেতে, তাকে বেঁধে রেখেছে। সবচেয়ে আশ্চর্য হলো তার, আপনি চিন্তাই করতে পারবেন না, তার আইসিইউর যে ডাক্তার এই যে আঙ্গুলটার মধ্যে টান দিয়া এইভাবে 2 সাইড বাঁধে রাখছে। আমি এত কষ্ট, সেইরকম টানতেছে, আমি আর সাথে আমার হাত খুলো, মানে সে তো সাধারণত ডাইন কাত হয়ে ঘুমায়, এখানে হলো ডান দিকে কাত হয়ে বেশিরভাগ ঘুমাইতো, 2টা হাত এইভাবে বান্ধা। তো আমি নার্সে বললাম এইভাবে টাইট করে বান্ধা রাখছেন কেন, এটা কি পাগলের চিকিৎসা হইতেছে নাকি, আপনি লুজ করেন। না, লুজ করলে রিস্ক আছে, সে নাড়াচাড়া করেন। আমি এটা কোনো কথা নাকি, আপনি তাকে ম্যানেজ করে ইয়ে করবেন। তো দাঁড়ান, আমি তাকে মাথায় ঘাম মুছে, আব্বু আমি খুলতেছি, তুমি নাড়াচাড়া করবে না, তোমার স্যালাইন দিচ্ছে। পরে এই হাতটা খুললে আমাদের মারছেও, মানে এগুলি বলতেছে, জানি আমি কতটুকু সত্য। 2টা হাত খুললাম, হাত খুলে আমি হাত ধরে টিপলাম, তখন সে আরাম পাইলো, এই আঙ্গুলগুলি টিপলাম। তাই আমি যাবো, এই দেখছো তার এক জায়গায় রক্ত যাচ্ছে, একটা হইলো স্যালাইন। তো এগুলি কেন লাগাইছে, আমি কি তোমার ব্লাডটা একটু দরকার, ব্লাড কমে গেছে, আর হইলো স্যালাইন দরকার। তো তারপরে খুললাম, তার আমি মুখটা যখন টিস্যু দিয়ে মুছিলাম, বলো যে আমি বসবো, টাইম সাবধানে বসো, নাহলে
গেলে টান লাগতে পারে। তো সে আবার বসলো, বসার পরে আমার কাছে পানি, আমি কি খাবে আব্বু? কয় যে পানি খাবো। পানি ওই যে গ্লাস যেটা ছোট গ্লাস ওইটা দিয়ে পানি খাইলো। আবার আবার আমি পানি কি আরো খাবে? কয় হ্যাঁ। আবার সেকেন্ড গ্লাসটা খাইলো। 2 গ্লাস পানি খাওয়ার পরে বলছে পানির টেস্ট এরকম কেন বাজে? আমি বলছি, না আব্বু তুমি তো জন্ডিস হয়েছে, তোমার হয়তো টেস্টটা হ্যাঁ একটু খারাপ লাগতেছে, তো ঠিক হয়ে যাবো, তুমি একটু তুমি না ছেড়ে করো না। কিন্তু আচ্ছা ঠিক আছে। তখন সে বসে হচ্ছে, আমি বললাম একটু ঘুমাও, তাহলে তোমার রক্তটা তাড়াতাড়ি যাবে। তখন সে আমার কথা শুনলো। আস্তে করে তাকে ডাইন কাত হয়ে সে ঘুমায়, ডাইন কাত হয়ে একটা হাত হইলো তার এখানে, একটা হাত হইলো এরকম এজিলিস যাচ্ছে। তো আমি নাচটা মনে দেখছেন কত শান্ত করে, আপনার সামনে এরকম কিন্তু হঠাৎ রাগ হয়ে যায়। আমি রাগ হবে না, আপনার সুন্দরভাবে কথা বলবেন, রাগ হবে না। আপনি যেটাই বলেন, যে আপু বলেন বা যাই বলেন, যে আপু নাড়াচাড়া করলে টান পড়বে, এইভাবে বুঝাইলে যে মাথায় হাত দিয়ে যে দেখছেন না এরকম, তাই আমি যাবো ঘুমাইতে চেষ্টা করো এরকম। এই ছিল লাস্ট, মানে আমার কেউ খাওয়াইছে পানি, সবার সাথে কারোর সাথে কথা বলে নাই। দ্যাট ওয়াজ দ্য লাস্ট টক আই ডিড উইথ হার। এইটাই লাস্ট টক, যে পানি চাইছে এবং ঘুমাইছে। ডান কাত হয়ে ঘুমাইছে, ডান কাত হয়ে না, ওইখানে ডান কাত হয়ে, ডান দিকে কাত হয়ে সে এরকম শুইছে। পরের দিন থেকে কি একটা ঘুমের ওষুধ দিল, তারপর থেকে তার তো আর হুঁশ পাই না, মানে সে তো পুরা ড্রাউজি। এই চললো আইসিইউতে। যখন লাস্ট 2 দিন, হঠাৎ করে 2 দিন আগে ডাক্তার বলে যে না তার শ্বাসে কষ্ট হচ্ছে, লাইফ সাপোর্ট দিতে হবে। কিন্তু পরে যখন লাইফ সাপোর্ট দিয়ে এভিয়েশন ডাক্তার আসলো, বললো যে এভিয়েশন ডাক্তার তাদেরকে কি জানি বললো তার বিপি লো, এরকম আমি কিভাবে নিব। 4-5 ঘন্টা সে গাড়িনাকে রেডি করছে এয়ারক্রাফটে উঠানোর জন্য। কারণ এয়ারক্রাফটে যদি একটা রোগী উঠানোর মতো যদি পজিশন না থাকে, 100% ফিট না থাকলে তো একটা এভিয়েশন নিবে না, একটা এয়ারলাইন্স নিবে না থাকে একটা রোগীকে। কারণ ইনকেস যদি এয়ারলাইন্সে কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাহলে পুরো ড্যামেজ তাদের দিতে হবে। যে কারণে ওর বিপি চেক করে সবকিছু চেক করে এরকম দিচ্ছে। আর বলছে যে এত ঘুমের ওষুধ দেওয়া ঠিক হয় নাই, টোটালি একদম মানে বেশি ডোজ পড়ে গেছে। আর তারা লাঞ্চে যেই কফটা জমছিল, কফটাও তারা ক্লিয়ার করতে পারে না। এই কফটা ক্লিয়ার করলে তার ওখানে গিয়ে সাথে সাথে অপারেশন করলে সে ভালো হয়ে যায়। কারণ ওখানে যখন নিচে তখন দেখছে মানে একদম লাঞ্চে ইনফেকশন হয়ে গেছে। ওই কফটা ক্লিয়ার করতে পারে না। এই কফটা ক্লিয়ার করার জন্য চেষ্টা করছে। যখনই চেষ্টা করতেছে হয়তো বিপি ডাউন হয়ে যাচ্ছে। এরকম অবস্থায় সে 4 দিন ফাইট করছে। লাস্টের দিন মনে হয় ডাক্তার, অর্থাৎ গত রাত্রে আনুমানিক 11টায়, বাংলাদেশ টাইম 11:30 এরকম জানায় সে আমাদের ছেড়ে চলে গেছে। আর আসবে না, আমাদের মাঝে এত সুন্দর হাসি খুশি মেয়েটা, সবাই প্রিয় ছিল। সে ফানি ভিডিওস গুলি করতো, খুব অল্প সময়ের মধ্যে সে কিন্তু সবার কাছে জনপ্রিয়তা পাইছে। না আপনি দেখেন একটা এমপি মন্ত্রী মরে যে আমরা টের পাই না, কিন্তু কারিনা ফার্স্ট ডে থেকে যে কারিনা কাসার অসুস্থ, কাসার নাম যে মেয়ে কারিনা কাসার অসুস্থ, এটা মানে ফেসবুকে এমন ভাবে লক্ষ লক্ষ তার ফলোয়ার্স যেভাবে ছড়াইছে এবং দোয়া করছে, আমি তাদেরকে আমি কাছে গ্রেটফুল। তারা তার জন্য দোয়া করছে বা চাইছে, হয়তো আল্লাহর ইচ্ছা ছিল, আল্লাহর ইচ্ছাই সে আল্লাহর কাছে চলে গেছে। অল্প সময়ের জন্য আল্লাহ পাঠাইছিল হায়াত মতো আল্লাহর কাছে। সবাইকে আমার মৃত্যুবরণ করতে হবে। আমার আফসোস লাগে, অনেকেই তাকে নিয়ে ক্রিটিসাইজ করেছে, কটূক্তি করেছে, খারাপ ভাষায় বলেছে যে মরে না কেন বা ইত্যাদি। তো আমি তাদের প্রতি কোনো আক্ষেপ নাই, আমার কোনো ইয়ে নাই। কারণ মৃত্যু তো হবেই, তারও এক সময় এই রিটার্নটা আসবে, তারও মৃত্যুর সময় দেখা গেছে যে কেউ এরকম কমেন্ট করবে। কারণ যেটা পৃথিবীতে যেই যা করুক না কেন, এটা ফল সে পাবি। হ্যাঁ, অনেকে মানে খারাপ কমেন্ট করছে দেখছি, আমার সত্যি খুব খারাপ লাগছে যে একজন মৃত্যু পথযাত্রী হ্যাঁ বিরুদ্ধে মৃত ব্যক্তি। আর সে কিন্তু গতকাল 11টার সময় 11:30 ইন্তেকাল করলেও অনেক 2 দিন আগে থেকে পোস্ট দেওয়া হচ্ছে যে অমুকে মানে সে ইন্তেকাল করেছেন, মারা গেছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঠিক না, এগুলি তো একটা অল্প কিছু পয়সা আর্ন করার জন্য বা ভিউজ বাড়ানোর জন্য একটা মানুষকে নিয়ে জীবন মৃত্যু নিয়ে খেলা ঠিক না। তো তাদের প্রতি আমার আসলে কোনো আক্ষেপ নাই। আমি যে আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। কালকে দুপুরবেলা তারা সে ল্যান্ড করবে, যতটুকু আমি এখন পর্যন্ত আমাকে ফোন দিয়ে জানালো। কালকে দুপুরে যদি আসে, আসতে আসতে হয়তো 3টা থেকে 3:30 এরকম বাজবে। তো আমরা এখানে ডিউচএস মাঠে আমরা বাদ আসর জানাজা হবে। এরপরে জানাজা আমরা ঠিক করছি বনানী দরবার শরীফ যে মসজিদটা সেখানে হবে, আর একটা হবে গজারিয়া যেখানে দাফন করা হবে আর কি। গজারিয়া ওইখানে সর্বশেষ জানাজা হয়ে দাফন করা হবে। না, সে সবসময় বিভিন্ন মানে সমস্যামূলক কাজ লিপ্ত ছিল। অনেক সময় মানে দেখা গেল 100-200 প্যাকেট বিরিয়ানি কিনা বিতরণ করতো। এই নানান রকমের তার চিন্তা ভাবনা ছিল। তা আমাকে বললো যে একটা ফিল্ম করবো, শিক্ষামূলক একটা ফিল্ম করবো, এখানে কিন্তু তোমার সময় দিতে হবে অনেক। যে ঠিক আছে, তুমি যখন বলো, যদি ভালো চরিত্র থাকে, যদি শিক্ষামূলক কিছু থাকে, দেশ ও জাতির জন্য যদি শিক্ষামূলক থাকে বা নতুন জেনারেশনের জন্য যদি শিক্ষামূলক কিছু থাকে, তাহলে ডেফিনেটলি আমি তোমাকে সময় দেবো। একটু খাইতেও বেশি, খাওয়াটা ভোজন বিলাসী ছিল, খাওয়াটা পছন্দ করতো খুবই। বিশেষ করে তার মায়ের হাতে যত রান্না আছে সেগুলি পছন্দ করতো। এবং দেখা গেছে যে তাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে বিভিন্ন যে রেস্টুরেন্টগুলি আছে তাকে দাওয়াত দিত, খাওয়ার দাওয়াত দিত। তো সে ওখানে খাওয়া দাওয়া করতো বেশি। তো এই যে একটু বাইরে খাইতো বেশি বলে আমার মনে হয়
হয় যে এই জন্ডিসটা ধরছে আর কি, কারণ মানুষরা যারা এই যে বাইরে বাইরে বেশিরভাগ ফাস্টফুড বলেন, বিভিন্ন খাওয়া দাওয়া করেন, এগুলিতে সতর্ক থাকা উচিত। কি তেল দিয়ে রান্ধে, কিভাবে কি পানি দিয়ে করে সেটা আমার জানা নাই। তো জন্ডিস আক্রান্ত এইভাবেই হয় যে মানুষ আর কি। স্মৃতিবেশে এই যে আপনি তো দেখলেনই, এখানে চতুর্পাশে এখানে আছে সে পুতুল ভালোবাসতো, এই পুতুলগুলি তার করা, তার ছবি, হ্যাঁ, এই যে তার ছবি, তাকে কোন ফ্যান্স এটা গিফট করছে। তারপরে দেখেন পুতুল ওইখানে একটা আছে তার নিজের হাতে, এখানে করছে তার 3 ভাই বোন, তার 2 ভাই, এখানে যে 2 ভাই খুব প্রিয় ভাই, তারা দুজনেই ডোনেট করতে চাইছে। তার পুতুল খুব প্রিয় ছিল, এই যে পুতুলটা তার সবচেয়ে প্রিয়, এই পান্ডাটা, এটা 86 সম্ভবত ওই সময় এশিয়ান গেমস খেলতে গেছিলাম, তখনকার পুতুল, তখন বড় হয়ে পুতুলটা ছাড়েন 86 সালের পুতুল। সে যখন বড় হয়, যখন সে জন্ম নেয়, তারপরে এই পুতুলের ধরে সে ঘুমাইতো। সে তো 93 হয়েছে নভেম্বরে, তখন থেকে মানে একটু যখন হাঁটতে শিখছে বাজে, তখন থেকে এই পুতুল তার প্রিয়। দেশবাসীর কাছে এটুকুই বলবো, যারা স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন, কারণ স্বাস্থ্যটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জাতির জন্য বলেন, নিজের জন্য বলেন, সবকিছু। এবং সেই সাথে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো যে উনি নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছেন নিশ্চয়ই। এই যে লিভার যে ট্রান্সপারেন্ট যে সেট আপটা, এটা বাংলাদেশে নাই। এটা আমি নিজেও ওই দিন অবাক হচ্ছি। এই সেট আপটা কিছুই না, একদম মানে তুচ্ছ একটা জিনিস, মানে হয়তো 800, 1000 কোটি টাকা হলে মানে একটা হসপিটাল সেট আপ করা যেত। এইটা কেন করলো না বা কি কারণে করলো না, এখনো আমার আশ্চর্য লাগে। আজকে যদি লিভার যদি এরকম স্পেশালাইজ থাকতো, ভালো ডাক্তার থাকতো, যদি ভালো সেট আপ থাকতো, ভালো ওটি থাকতো, তাহলে তো আমার ইন্ডিয়া যাওয়ার বা অন্য দেশে যাওয়ার দরকার পড়তো না। আমি এখানে চিকিৎসা করতাম। তবে আমার অনুরোধ রইল, যে কোনো হসপিটালে একটা রোগী গেলে একটা ডাক্তার, অনুরোধ রইল সে ডাক্তারের প্রতি, যে আপনারা ব্যবসার দিকে দেখবেন না, একটা মানুষের জীবন মৃত্যু নিয়ে খেলবেন না। আপনারা যেটা সম্ভব সেটা বলবেন যে হ্যাঁ এই অবস্থা হয়েছে, আপনার এটা এখানে না, বাইরে ট্রিটমেন্ট করা ভালো, অথবা আপনি এখানে ট্রিটমেন্ট করলে আমাদের হয় কিওর হইতে পারেন, নাও হইতে পারেন। এটা এক্স্যাক্টলি একটা চিত্র দেওয়া ভালো। প্রথম দিনই যদি বলতো যে এটা ধরা পড়ছে, আপনার 60 to 70% ড্যামেজ হয়ে গেছে, হেপাটাইটিস এ হয়েছে, এইটা ইজ ভেরি ডেঞ্জারাস, এটা এখানে কোনো সেট আপ নাই, ডাক্তার নাই, কোনো ওটি নাই, কিছু নাই, আপনার লিভার চেঞ্জ করতে হবে। বাট লিভার তো পুরোটা চেঞ্জ করা লাগে না, একজনকে 20% বা 25% ডোনেট করে, তাহলে সেটা যথেষ্ট। কত জায়গায় ভাই ভাইরা সম্পদের জন্য মারামারি করে, ভাই বোনরা সম্পদ দেয় না, এরকম। তো এই 2 ভাই তারা রেডি যা, আমি এরকম বন্ডিংস, এরকম ভালোবাসা খুব কম ফ্যামিলির মধ্যে আছে, যে ভাই বোনের মধ্যে 2 ভাই বলছে ডাক্তারের কাছে আমার টানে, 2জনেরই ব্লাড টেস্ট করা হয়েছে, ডাক্তার বাইতে 2জনেরই ব্লাড টেস্ট করে বলতেছে যে যারটা ভালো হবে আমরা করবো। তো আমার মনে হয় যে ছোট ছেলে যে ছিল সাদাত, ওরও পজিটিভ ছিল, কারিনারও পজিটিভ, তো ওর ব্লাডটাই সব মানে সে একটু প্রস্তুত ছিল মেন্টালি। তো যদি সেরকম পজিশন থাকতো, যদি যে ইনফেকশনটা হয়েছিল ফুসফুসে, এটা যদি রিকভারি করতে পারতো, তাহলে সে বেঁচে যেত আর কি, আজকে আমাদের মাঝে থাকতো। আমি তাদের প্রতি কৃতজ্ঞ, যারা তার জন্য দোয়া করেছেন, যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন। অনেক ভাইরা আছেন, অনেকে লোন দিয়ে সহযোগিতা করেছেন, কারণ যে ব্যবহার ছিল এখানে, মনে করেন 6 দিনের পরে 21-22 লাখ টাকা তো আমার এভার কেয়ারে শেষ। তারপর একটা এই যে এয়ার অ্যাম্বুলেন্সের পিছনে প্রায় 60 লক্ষ টাকা শেষ। এত টাকা তো আমাদের কাছে না, আমরা মধ্যবিত্ত। আমি হয়তো নাম করা ফুটবলার ছিলাম, বাট নট বিজনেসম্যান। আমি কোনো ব্যাংকের থেকে টাকা লুট করি নেই, বা কোনো জায়গায় শেয়ার বাজার করি নেই, বা কোনো ধান্দাবাজি করে নেই। হালাল পয়সা যা ছিল সেটাই পরে আমার একটা মানে খুব কষ্ট হয়েছে। আমার কথা হলে এখনো ঋণের মধ্যে পড়ে রয়েছে, এই অবস্থা। কল্পনা করা যায় না যে এরকম টাকা যাবে আমি নিজে করে। তারপরে যদি রোগী সুস্থ হয়ে আসতো, মনের মধ্যে সে আফসোসটা ছিল না। এত টাকা খরচ করেও সে ফিরে আসতো না আমাদের মাঝে, আর তার কথা আমরা কেউ শুনতে পাবো না। সেই পুরোনো ভিডিওগুলি দেখতেছিলাম আজকে, আমার সাথে কত ভিডিও, এগুলো দেখছিলাম, আর আমাদের মধ্যে ফিরে আসবে। আসলে ক্ষুধা লাগলে সবকিছুই খেত, এরকম কোনো চয়েস ছিল না। যখন ক্ষুধা লাগতো, তার মায়ের হাতে রান্নাগুলি খুব মজা করে খেত। মা সবসময় তাকে বলতো, আমিও বলতাম যে তুমি এই অল্প বয়সে যে তুমি যে ফ্যাট গেইন করছো, তোমার ফ্যাটি লিভার, তুমি করো। হ্যাঁ আম্মা, আমি একটু গুছাই নেই, আমি এখন থেকে এক্সারসাইজ করবো, হাঁটবো। কিন্তু সে ওইটা কেয়ার করতো না আর কি। এই
অবস্থায় তার যখন জন্ডিস হয়েছে, সে যখন প্রথমে অল্প অল্প ছিল, চোখ হলুদ, যখন একটু জ্বর উঠতো, তো সে প্যারাসিটামল খেতো বা এরকম। তো এই জিনিসটা তার করা ঠিক হয় না, তার একটু গাফিলতি আছে। তো শেষ পর্যন্ত মানে তার এই গাফিলতির কারণে তার এরকম পরিণত হচ্ছে। তো এই জন্য আমি দেশবাসীকে বলবো, যারা যখনই আপনার জন্ডিস হোক, যে কোনো রোগ হোক, আপনারা অবহেলা করবেন না, সাথে সাথে ডাক্তার কাছে যাবেন এবং ডাক্তারকে জিজ্ঞেস করে নেবেন এই চিকিৎসা কি বাংলাদেশে সম্ভব নাকি আমার দেশের বাইরে যেতে হবে। দুটোর মধ্যে এইভাবে প্রশ্ন করা উচিত।